ডক্টর ইউনূসের আমেরিকা সফরটা কেমন হলো? অসংখ্য ধন্যবাদ। আমি আসলে যে বিষয়টা ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশ এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে প্রতিদিন আ বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তাতে করে এই আমাদের গত ১ দিন আগের এমনকি ১২ ঘন্টা আগের সংবাদও অনেকটা বাসি হয়ে পড়ে। তথাপি যেহেতু ডক্টর ইউনূস এখনো পর্যন্ত মনে হচ্ছে নিউ ইয়র্ক লিভ করেননি, মনে হচ্ছে এর কারণটা হলো যে এই ধরনের প্রচন্ড লোকচুরির বিষয়টা একটি রাষ্ট্রের যিনি আম কার্যকরী বা আমরা বলবো এক্সিকিউটিভ প্রধান, আ তিনি কেন নিজকে এরকম হাইড করে রাখছেন সেটা অস্বাভাবিক। সেই সাথে স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের আওয়ামী সরকারের মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন কে যেভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো এবং তাকে আমি যে তার বাড়ি এবং আমার বাড়ি একই জায়গায় এবং তাকে যাতে কোনো ক্রমেই ওপেন দাফন করা না করা হয় তার জন্য ডিসি এবং পুলিশ প্রশাসন প্রচন্ড চাপের মুখে রাখে। তারপরেও আমি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেখানে প্রায় লাখখানেক মানুষের উপস্থিতিতে তার জানাজা হয়েছে। লাখখানেক বলছি এই জন্যে যে বিভিন্ন জায়গা থেকে একটা হাই স্কুল মাঠ সম্পূর্ণ ভর্তি ছিল যেটার ভিডিও প্রকাশিত হয়েছে। অতএব এই কথাগুলো কেন প্রারম্ভেই বললাম? বললাম এই কারণে যে ডক্টর ইউনূস যে meticulously ডিজাইন করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র শুধু পরিণতি ইতিমধ্যে করেননি, তিনি যে কাজটুকু এবার জাতিসংঘে এসে করার চেষ্টা করেছেন, আমি সেটার কয়েকটি দিক তুলে ধরার চেষ্টা করব। উনি নিজকে প্রমাণ করতে চেষ্টা করেছিলেন আবারও যে আন্তর্জাতিক মঞ্চে তিনি একজন ভালো প্লেয়ার। কিন্তু আপনারা জানেন যে এইবারের সেই ভালো প্লেয়ার যেহেতু বাইডেন প্রশাসনও নেই এখানে, এমনকি আমি যদি ভুল না করে থাকি কারণ ব্যস্ততায় হয়তোবা আমি ওভারলুক করেছি, কিন্তু তাকে কিন্তু ক্লিনটন ফাউন্ডেশনের কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি। যদি না আমি ভুল করে থাকি। যদি হয়ে থাকে তাও কেউ বলবেন। তারপর উনি চেষ্টা করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা, সেটাও একেবারেই আমি বলব যে আপনারা আমার চেয়ে বেটার জানেন। যদিও আমি এখানে কেন্দ্রবিন্দুতে একদম নিউ ইয়র্কে ডিসি স্টেশন ছেড়ে এখানে নিউ ইয়র্ক সিটিতে আছি। কিন্তু আপনারা সবাই জানেন একটি ঘরকে দেখতে হলে বাইরে থেকে দেখতে হয়। ভিতর থেকে দেখাটা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। অতএব দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস ট্রাম্পের সাথে দেখা করার কোনো সুযোগই তৈরি করতে পারেননি এবং উনার সাথে যে কিভাবে কোন শব্দ বলবো? আচ্ছা ভালো শব্দগুলোই বলি যে যারা রয়েছেন টিম মেম্বার হিসাবে ওনার, তারা যে একেবারেই অকার্যকর তাদের সাথে যে কোনো ধরনের পলিটিক্স, পলিসি এবং ডিপ্লোমেসি ইন ওয়াশিংটন ডিসি তথা নিউ ইয়র্কে গত ১ সপ্তাহের তাদের সাথে কোনো যোগাযোগ নেই। অতএব এটা কূটনৈতিক মারাত্মক একটা ফেইলিউর এবং একটি ছবি তারা প্রকাশ করেছে যে সম্মিলিত একটা ছবি ডক্টর ইউনূস তার মেয়ে এবং আমেরিকার ১ম দম্পতির। সেটা নিয়ে এখনো ধোঁয়াশা কুয়াশা না, এটা নিয়ে আ বিশ্লেষণ চলছে যে এটা এআই দিয়ে তৈরি কিনা। এটার একটা ১ম কারণ বলে রাখি, খুব সাধারণ পুরাতন কারণ। যে পৃথিবীর যেকোনো জায়গায় আপনি যদি কোনো রিপোর্ট পেশ করেন, কোনো পুলিশ স্টেশন অথবা somewhere বা এনি জায়গায়, সেটা যদি ঘটনা ঘটার ৩, ৪, ৫ দিন পরে করেন তাহলে ১ম এই আপনার দিকেই সন্দেহের তীর আসবে যে আপনি ৪ দিন কোথায় ছিলেন? আপনি কেন এই বিষয়টা করেননি? অতএব তারা ছবি তোলার ডেট এবং ছবি প্রকাশের ডেট সেটা নিয়ে তারা যে করেছেন তাতে এআই দিয়ে হাজার, হাজার ছবি এখন এমনকি আমি আমার খুব কাছের মানুষদেরকেও দেখেছি যে একই ছবিতে তাদের ছবি দিয়ে প্রকাশ করেছে। সো এটাও একটা ফেলিউর। কূটনৈতিক কোন সংলাপে উনি অংশগ্রহণ করতে পারেননি। কোন ধরনের কূটনৈতিক সংলাপ কারোর সাথে, কোন দেশের সাথে এমন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, জাতিসংঘের কোন প্রভাবশালী রাষ্ট্রের সাথে আপনি কূটনৈতিক কোন ধরনের সংলাপ উনি দেখেননি। উনি এখানে এসেও আরেকটা কাজ করেছেন। সেটা হলো প্রতিহিংসার প্রকাশ ঘটিয়েছেন উনি। প্রতিহিংসার প্রকাশ ঘটিয়েছেন এখানে বসেও উনি এখানকার শুধু তার মানে এটা এইভাবেই আমার তুলে ধরা উচিত আসলে। সবাই যারা শুনছেন আপনারা প্লিজ দয়া করে এই বিষয়টা নিয়ে আরো আলাপ করবেন। বাংলাদেশের
প্রতিটি সরকারই প্রতি বৎসরই এখানে একটা পিকনিক করতে আসে এই জাতিসংঘে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট, উনি নিজেই বলেছেন যে এটার কোনো প্রয়োজন নেই। আসলেই এটার কোনো প্রয়োজন নেই। এখানে সরকার জনগণের টাকায় একটা পিকনিক হয়। কিন্তু বাংলাদেশের কোন সরকার, কোন বাড়ি এখানে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা ১০০ থেকে $১৫০ বা $২০০ খরচ করে তার একটা তার সাথে দেখা করার জন্যে, তথাকথিত সম্বর্ধনার জন্যে সরকারের পয়সা খরচ করে খাবার টেবিল সাজিয়ে খাবার দিয়ে এটা করা হয়নি। ডক্টর ইউনূস এটা এবার করেছেন। এবং সেটা সে সরকার তাদেরকে ডিনার পার্টির কথা বলে নিয়ে গিয়ে সেটার নাম দিয়েছে সম্বর্ধনা। অবশ্যই এটা কোনো সম্বর্ধনা নয়। এবং সেখানে যাদেরকে ইনভাইট করা হয়েছে সেখানে সেটা এই প্রবাসী বাংলাদেশী আমেরিকানদের মধ্যে যারা বাংলাদেশকে এখানে প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে একজনকেও আপনি দেখবেন না। সেই ছবিও তারা যারা প্রকাশ করেছে সেখানে কাউকে দেখবেন না যে প্রণিধানযোগ্য কোনো বেশি ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী। অতএব সেখানেও দেয় উনি প্রতিহিংসা আর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আপাতত আমি শেষ করব আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, দেশে ফিরে যাওয়ার সময়। হ্যাঁ, ডক্টর ইউনূস আপনি সরকারের টাকা খরচ করে আর জনগণের টাকা খরচ করে এসেছেন এখানে। যে আপনি যেহেতু দাবি করেন যে অনেকেই আপনাকে ৫ বছর থাকতে বলে, ১০ বছর, এমনকি ৫০ বছর। আপনি নিজে প্রকাশ করেছেন যে আপনি কোন ধরনের গণতন্ত্রে বিশ্বাসী নয়। আপনি পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করাতে বিশ্বাসী এবং তারপর অনির্বাচিতভাবে উনি আজীবন ক্ষমতায় থাকার জন্যে উনি সমস্ত চেষ্টা করে যাচ্ছেন। অতএব আপনি যেভাবে বলছিলেন যে আমরা কেউ জানি না, আমি নিউ ইয়র্ক সিটিতে বসেও জানি না ফ্লাইট নাম্বার কত, কয়টায় উনি এয়ারপোর্টে যাবেন, কোন ফ্লাইটে কোথায় গমন করবেন। আমরা জানি উনি এসেছিলেন আরব এমিরেটসে এসেছিলেন, এখন যাবেন কিভাবে সেটা সত্যি এখনো পর্যন্ত গোপন। ধন্যবাদ। থ্যাংক ইউ। ছবির ব্যাপারটা যেহেতু আপনি তুললেন, আমি একটু খোঁজ নিয়েছিলাম ওয়াশিংটনে। ছবিটা হলো যে ওই ট্রাম্প এবং মেলানিয়া আগে পোজ দিয়ে ছবিটা তুলে রেখেছিল। পরে ওই ফটো কর্নারে সবাই যার যার মতো ছবি তুলেছে। ট্রাম্প কিন্তু একটা শুট দিয়েছিল উইদাউট এনিওয়ান। পরে এই ইনুস দিনার ছবি এবং ওই আগের ছবিটা অ্যাড করে হোয়াইট হাউস থেকে পাঠানো হয়েছে। এই জন্য ২-৩ দিন সময় লেগেছে। কিন্তু যেভাবে এটাকে বাংলাদেশে মিডিয়ায় প্রেজেন্ট করা হয়েছে, বাংলাদেশের মিডিয়া আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে পারতো। কারণ মিডিয়া বলছে যে মানে মিডিয়ার ভাষ্য অনুযায়ী যে একসাথে ছবিটা তুলেছে এবং দে ওয়ার ইনস্ট্রাক্টেড টু সে সো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ছবিটা দিয়ে বলা হচ্ছে যে এইভাবে নিউজটা করো। তো এটা আলটিমেটলি খুব একটা সম্মানজনক কিছু হয়েছে বলে মনে হয়নি। এবং আপনি যেটা বললেন যে কূটনৈতিক সাফল্য অর্জিত হয়নি, কিন্তু এবারে খেয়াল করেছেন যে এটা যে আরো ৩-৪টা পার্টির নেতাদেরও তিনি নিয়ে এসেছিলেন। যে বিএনপির মির্জা ফখরুল, এনসিপির আখতার হোসেন, জামাতের ডক্টর তাহের, এই যে সব পার্টি আনলেন, এটা এনে উনি কি অর্জন করলেন? এই প্রশ্নটার উত্তর আমরা উত্তর পাবার জন্য বা এই প্রশ্নটার উত্তর এখন একদম ভেসে উঠেছে অনেক আগেই। তারপরেও আমি আবার নতুন করে তুলে ধরি আমাদের শ্রোতা মণ্ডলীদের জন্য। ডক্টর ইউনূস এর অবস্থানটা আমরা জানি। উনি নিজেই বলেন ওনাকে নিয়োগ দিয়েছেন হলো বাংলাদেশের কতিপয় ছাত্র নামধারী গুন্ডারা। একদম আমি শব্দটি ব্যবহার করলাম। এবং ঠিকাদার হিসাবে কাজ করেছে হলো বাংলাদেশ সেনাবাহিনী। এই দুইয়ের সম্মিলনে ডক্টর ইউনূস তার ক্ষমতায় বসে উনি নিজের সমস্ত কাজগুলো করছেন, ব্যবসা প্রতিষ্ঠান করছেন, এই করছেন। দেশের জন্য গত এই 14 মাসে কি হয়েছে আমরা সকলেই জানি। সেখানে দিল্লি থেকে আরম্ভ করে জাপান পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে সম্পৃক্ত যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় উপস্থিত হয়েছেন। জেনেভাতে আসিফ নজরুল, যিনি মোহাম্মদ নজরুল নাম ওনার, তাকে সহ এই যে প্রচন্ড ক্ষোভ জনমানুষের একটি সাজানো গোছানো, এই যে সুন্দর করে বললেন একজন, দেশে ধ্বংস করে রপ্তানি করে ইন্ডিয়া, ওকে, সেই সাজানো গোছানো একটি দেশকে
উনি যেভাবে দখল করে নিজের সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন, অতএব সাধারণ মানুষের দলমত নির্বিশেষে যারা আওয়ামী লীগেরও সাপোর্টার নয়, তাদের ক্ষোভের সম্মুখে, তাদের প্রতিবাদের সম্মুখীন হচ্ছেন ইউনূসের সকল মেম্বারগুলো, তার এই ডাকাত দলের বলবো। অতএব ডক্টর ইউনূস যখন এবার জাতিসংঘে আসার পরিকল্পনার আগে তার ধারণা হয়েছে, এবং সেটা সত্য, যে উনি যদি একা আসেন তাকে তো গণসম্বর্ধনা মানে কেউ তো তার জন্য এয়ারপোর্টেও আসবে না, বিদায় জানাতেও আসবে না। তথাপি তার উপদেষ্টারা যদি কোথাও বের হয় সেখানে গণরোষের সৃষ্টি হবে, এবং তাই কিন্তু ঘটেছে। তা থেকে একটি বৃহত্তর রাজনৈতিক দল যেমন জাতীয়তাবাদী দল, তাদেরকে যদি ওনার সাথে নিয়ে আসতে পারেন, জাতীয়তাবাদী দলের লিডার আসলে সাধারণতই বিএনপির মানুষেরা এয়ারপোর্টেও যাবে এবং বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবে, এবং ক্লেশটা তারা তৈরি করবে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে। মাঝে ভুলে যাবে যে ডক্টর ইউনূসের তো কোনো কিছু হয়নি। এই খেলাটা উনি খেলেছেন, এবং সেখানে এই ট্র্যাপে পাও দিয়েছেন আমাদের বিএনপির সিনিয়র লিডার, আপনারা জানেন, মহাসচিব। তাতে করে কি হলো, ডক্টর ইউনূস যে চেষ্টাটা চালিয়েছিলেন তার কিছুটা বহিঃপ্রকাশ ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যেমন ডক্টর এয়ারপোর্টে মির্জা ফখরুলকে আওয়ামী লীগের লিডার একা পেয়েও তাকে অপমান করেননি, কিন্তু জাতিসংঘের সামনে ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জিয়াই রাসেল বাঙালি দেখে সেই জায়গায় ঢুকে পড়ার পর, যেটা ভুল জায়গা, এটা বিএনপির অবস্থান ছিল, সেখানে তাকে আহত করা হয়, তাকে প্রচন্ড আক্রমণ করা হয়, ফিজিক্যাল টর্চার করা হয়, এবং সেসবগুলো ভিডিওতে দেখা যায়। এবং সরকার সেটাকে প্রকাশ করে, বিএনপির চেয়ে সরকার সেটাকে প্রকাশ করে যে বিএনপি প্রচন্ড মার দিয়েছে আওয়ামী লীগকে। এইটা ছিল তাদের ডক্টর ইউনূসের শেয়াল বুদ্ধির মৌলিক পরিকল্পনা, এবং সেই পরিকল্পনায় আমি বলবো কিছুটা সাকসেস উনি হয়েছেন। কিন্তু সার্বিকভাবে যেই দলটির প্রচন্ড ক্ষতি হয়েছে, সেই দলটির নাম হলো জাতীয়তাবাদী দল বা বিএনপি। কারণ বিএনপির মহাসচিব ওনাকে প্রেইজ করেছেন যে তার চেহারায় নাকি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি দেখছেন। আমি খারাপ ভাবে ইঙ্গিত করতে চাইনি, এটা সঠিক নয়, এবং এই সঠিক নয় এই অর্থে উনি সব যা বলবে এটা ওনার ব্যাপার, আমি কে বলার সঠিক নয়। এতে করে ডক্টর ইউনূসের শিয়াল বুদ্ধির কাছে আমাদের মির্জা ফখরুল পরাজিত, এমনকি বিএনপি পরাজিত, এবং আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে। এটাই ছিল তার মৌলিক লক্ষ্য। আরো কিছুটা শোনা যায়, কিন্তু সেই ধরনের কোন কূটনৈতিক মিটিং এর কথা, সভার কথা বা পরিকল্পনার কথা আমরা শুনিনি, দেখিনি। এখানে অবস্থান করেছিলাম কিন্তু জানতে পারিনি, দেখা যায়নি, জানি না ইন্টারনালি কিছু ঘটেছে কিনা। সেটা ছিল নাকি ধারণা করা হচ্ছিল যে জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামকে নিয়ে ডক্টর ইউনূস ট্রাম্প প্রশাসনের সাথে কোনো একটি মৌলিক চুক্তিতে আসবেন আগামী নির্বাচন এবং নির্বাচনোত্তর সরকার নিয়ে, এবং সেই সকল বিষয়ে আলাপ হয়েছে বলে আমরা সংবাদ পাইনি। ধন্যবাদ। আপনি মিউট আছেন। হ্যাঁ, ডক্টর ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়নি, এটা আমরা জানি, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের কারোর সাথেই কি কথা হয়নি, দেখা হয়নি? আমি সেই কথাটাই বলছিলাম যে যখনই স্টেট ডিপার্টমেন্ট, আপনার একটা বিষয় খুব খুব স্পষ্ট করে জানেন, আমি জানি যে স্টেট ডিপার্টমেন্ট হলো ওপেন বুক। তাদের সাথে তারা একদিন আগে, 24 ঘন্টা আগে বা বহু আগেই নোটিফিকেশন করে অমুক দিন অমুক জায়গায়, এটা পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, তা অমুক দেশের তমুক লিডারের সাথে তাদের মিটিং আছে। আবার বলা হয় এটা অফ দ্য রেকর্ড অর অন দ্য রেকর্ড। অফ দ্য রেকর্ড হলে আমাদের কারো সেখানে প্রবেশাধিকার নেই, অন দ্য রেকর্ড থাকলে আমরা চেষ্টা করতে পারি সেখানে থাকার জন্য। এরকম কোনো নোটিফিকেশন বা এরকম কোনো আপনি প্রেস স্টেট ডিপার্টমেন্ট গভে গিয়েও দেখতে পারেন যে না, গত 7 দিনে এরকম বাংলাদেশের কোনো প্রতিনিধির সাথে কোনো দিনই কোনো বিষয় নিয়ে আলাপ হয়েছে সেরকম কোনো সংবাদ তাদের ওয়েবসাইটে নেই, এবং হয়ে থাকলে অবশ্যই স্পেশালি আমি জানতামই, আমার মনে হচ্ছে হয়নি। যদি অন্য কারো কাছে কোনো সংবাদ থাকে সেটা আমরা পরে চেষ্টা করবো জানার। মানে অফিসিয়ালি হয়নি এই ব্যাপারটা, শিওর অফিসিয়ালি হয়নি এই ব্যাপারটা শিওর। জি, আমাদের দর্শকরা অনেক
মন্তব্য করছেন তানভীর হায়দার, বিশ্বের সবচেয়ে বড় বাটপার ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনূসকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের আরো অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নিশ্চয়ই তাদের করণীয়টা বিবেচনা করছে এবং করবে। দস্তগীর জাহাঙ্গীর ভাই, আমার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল যে এবার এই মির্জা ফখরুল বা আক্তার হোসেন, তাসনিম যারা গিয়েছিলেন এরা ট্যুরিস্ট ভিসায় গিয়েছিলেন বলে শুনেছি, B1 B2 ভিসা। তো ট্যুরিস্ট ভিসায় গেলে কেউ রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু আমরা আক্তার হোসেনকে দেখেছি সে স্লোগান দিচ্ছে ইনকলাব জিন্দাবাদ, সামথিং মুর্দাবাদ, 1 2 3 4, ফ্যাসিজম নো মোর। এবং তখন কথা উঠেছিল যেহেতু ট্যুরিস্ট ভিসায় যে কেউ এই রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, তার বিরুদ্ধে আইনি কোনো প্রক্রিয়া শুরু করা যায় কিনা বা মামলা করা যায় কিনা, এরকম কোনো কিছু কি হয়েছে আলটিমেটলি? আপনি জানেন কিছু? অসংখ্য ধন্যবাদ। প্রথম আসি B1 B2 ভিসা বা আমেরিকাতে যে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টুকু এটাকে প্রথম একটু আলাদা করে আমাদের বুঝতে হবে। প্রথম বিষয়টা হলো আমেরিকাতে অবস্থানরত যে কোনো মানুষ আমেরিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত। আর আমেরিকার আইনের যে উৎস বা পৃথিবীর সকল দেশের এই আইনের উৎস হলো তাদের সংবিধান। আমেরিকান সংবিধানের প্রথম যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে হলো মুক্ত বাক, অর্থাৎ আপনার বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। এটা কোনো ক্রমেই আমেরিকাতে অবস্থানরত কোনো ব্যক্তিকে আপনি এটার বাইরে রাখতে পারবেন না। এটা সিটিজেন নন সিটিজেনের কথা নয়। আচ্ছা, এটা থেকে যদি কেউ এখন তর্কে আসেন তাহলে তো উনি কোনো আইন ভঙ্গ করেননি, কথাটা সত্য নয়। কথাটা হলো যে আপনি এখানে এসে রাজনৈতিক কার্যক্রম করছেন কিনা। রাজনৈতিক কার্যক্রম বলতে আপনি কোনো মতবাদের পক্ষে মতবাদ তৈরি করছেন কিনা। অতএব সেখানে দেখা যাচ্ছে যে আপনি যদি আমেরিকান রাজনীতির বাইরে পৃথিবীর যে কোনো রাজনীতির কার্যক্রম এখানে করতে চান, তাহলে আপনাকে ফরেন এজেন্ট হিসাবে রেজিস্টার্ড হতে হবে। দ্যাট ইজ দ্য আইন। অতএব আপনি যখন ইনকলাব জিন্দাবাদ বলে বা অমুক তমুক বলবেন, তাহলে সেটা আপনি একটা রাজনৈতিক কার্যক্রমে ভিসা স্ট্যাটাস উনি ভঙ্গ করেছেন, লঙ্ঘন করেছেন। এখন বিষয়টা হলো যে এই ভিসা স্ট্যাটাস লঙ্ঘনের ক্ষেত্রে কিন্তু কেউ কোনো আইনি পদক্ষেপ আপনার আর আমার নেওয়ার কোনো কারণ নেই। আমাদের আমেরিকান সিটিজেনদের মৌলিক পৃথিবীর প্রত্যেক দেশের সিটিজেনের মৌলিক যে ইয়ে রয়েছে, যেটাকে বলে ডিউটিস রয়েছে, সেটা হলো যে কোন ইফ ইউ সি সামথিং সে সামথিং। এইটাকে এটাকে এইভাবে বলা হয় যে আপনি যদি কোনো ক্রাইম দেখতে পান, আপনার দায়িত্ব হলো, নাগরিকের দায়িত্ব এটা রিপোর্ট করা, তারপর প্রশাসন এটা দেখবে। আমার দৃঢ় বিশ্বাস যে ব্যক্তিগত পর্যায়ে যেহেতু এটা কেস করা যায় না, সেখানে এই শুধু ওর নামে নয়, জারার নামেও প্রচুর সাবমিশন হয়েছে। এটা আমি দৃঢ় বিশ্বাস করি যে এখানকার বিভিন্ন সংস্থা, যেমন আইস, যেমন ইউসিস, বিভিন্ন সংস্থা, এমনকি স্টেট ডিপার্টমেন্টে হতে পারে যে উনি যে ভিসা এসেছেন সে ভিসা উনি ভঙ্গ করেছেন। এখন ভবিষ্যতে দেখা যাবে যে এই ব্যক্তিটির ভিসা তারা ইস্যু করে কি করে না। আরেকটা বিষয় এখানে বলি, সেটা হলো যে বাড়ি আপনার, আপনি কার পক্ষে প্রবেশাধিকার দিবেন, কাকে দিবেন না, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। আমরা দেখেছি যে বাংলাদেশের রেজিম চেঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের গত সরকারের প্রচন্ড প্রভাব ছিল এবং সরাসরি ইনভলভমেন্ট ছিল, অর্থনৈতিকভাবে, ট্রেনিং এবং এমনকি দূতাবাস তাদেরকে সহযোগিতা করেছে, আজও করে যাচ্ছে, এবং সেখানে তাদেরকে অনেকটা যেটাকে বলা হয় প্রোটেকশনও দেওয়া হয়েছে বিভিন্নভাবে। অতএব বর্তমান প্রশাসন ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন ইন দ্য বিগিনিং $29 মিলিয়ন যে দুইজন ব্যক্তির ইয়াতে গিয়েছে, তার পরবর্তীতে ডক্টর ইউনূস এবং বা আমেরিকান বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের উপসাগরে, বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চলে নিয়ে
শুধু সেন্ট মার্টিন নয়, আপনারা জানেন যে বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত খনিজ সম্পদকে আহরণের জন্য আমরা তেমন কোনো ইয়ে করিনি, যেটাকে বলে যে খতিয়ে দেখিনি, এবং সেটা আমেরিকা ইতিমধ্যে জেনে গেছে, কারণ তারা পৃথিবীতে সবসময় সব দেশে সব জায়গায় তারা খনিজ সম্পদ কার কোথায় অবস্থান করছে তাদের সেই টেকনোলজিও রয়ে গেছে এবং তারা সেসবগুলো জানে। অতএব সেই সকল বিষয় নিয়ে কি ধরনের বিনিময় মানে ডক্টর ইউনূস আমেরিকাকে কি দিচ্ছে না দিচ্ছে এ সকল তো, যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, যেহেতু তারা সম্পূর্ণভাবে একটি বলবো যে এই নিউ ইয়র্ক শহর যে একসময় যেমন কোন অঞ্চল মাফিয়া দ্বারা নিয়ন্ত্রিত ছিল, আপনারা গডফাদার ফিল্মেও দেখেছেন যে একদম এখানে সরকার ছিল, তারা যেভাবে যা খুশি তাই করতো। ডক্টর এরকম একটা ফ্যামিলির একটা 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 বলবো যে তৈরি করেছে যারা বাংলাদেশকে পরিচালনা করছে তাদের ইচ্ছে মতো। বাংলাদেশে যে কে মারা যাচ্ছে, কে খুন হচ্ছে, কে শিশু ধর্ষিত হচ্ছে, মা ধর্ষিতা হচ্ছেন, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই সকল ডক্টর ইউনূসের কোনো ধরনের বিকার হয় না। অতএব আমরা আমার কনক্লুশনটা হবে যে হ্যাঁ, এটা নিয়ে প্রচুর কথা হয়েছে, এটা নিয়ে প্রচুর এমনকি ছোট ছোট আলাপ আলোচনা হয়েছে, এবং যে সকল অ্যাটর্নিজদেরকে